সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডিম আগে না মুরগি আগে, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষের প্রশ্ন। তো 2025-এ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের মিজান এর উত্তর দিয়েছে। 2025-এ জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের রাজনৈতিক দলের মেহমান যোগদান করতে এসেছিল ডক্টর ইউনূসের সঙ্গী হয়ে। এই সময় মিজান যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আগত মেহমান বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার আন্দোলনে আখতারের পৃষ্ঠকে মনে করে পৃথিবী পৃষ্ঠ, আর নিজেকে মনে করে মুরগি। তাই নিজে পড়ে থাকে এবং আগে আখতারের পৃষ্ঠে মুরগির ডিম ছুঁড়ে মারে। তো মিজান প্রমাণ করে যে পৃথিবী পৃষ্ঠে ডিম আগে এসেছে আর মুরগি পরে এসেছে। দেখুন, এখানে যে জিনিসটা হয়েছে, যে আক্তার, যে ব্যক্তিটির উপরে ডিমটা নিক্ষেপ করা হয়েছে, সেই ব্যক্তিটি কে? যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি যখন এই খুনি, এই ফ্যাসিস্ট, এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ভাবি নাই, আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না, এখানে আইনে কি আছে বা আইনে কি নেই। আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি, সাথে সাথে আমার 32 নম্বর বাড়ির কথা মনে হয়েছে, সাথে সাথে বাংলাদেশের 4.5 কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে। এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে, যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি, অন্তত পক্ষে বাংলাদেশের 4.5 কোটি নেতা, আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও 13 মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। এই জন্য এই ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ সন্তান এনসিপির নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি। এবং এখানে আমি পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি, টেরোরিস্ট আক্তার। ডেফিনেটলি আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে, এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে, এইরকম টেরোরিস্টদেরকে এই দেশে, আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো। দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে, ওই ডিম মারছে রে, ওই ডিম মারছে, আয় হায় রে, ওই বাচ্চা কি রে, ওই ফোকা ডিম মারছে রে, ওই ফোকা ডিম মারছে, ওই ফোকা ডিম মারছে, চুতলিং পঙ্গেরে, ওই চুতলিং পঙ্গেরে ফোকা ডিম মারছে, ওই ফোকা ডিম মারছে, আয় হায়, ওরে ফোকা ডিম, ওই ফোকা ডিম। কিন্তু ইসলামের শুরুতে যেহেতু ঘোড়ার পিঠে যুদ্ধ করত, তাই আখতার মুরগি মিজানকে বিনিময়ে দিয়েছে ঘোড়ার ডিম আর নিজে পেয়েছে আন্তর্জাতিক জগতে নেতার সম্মান। Yeah, okay, right here. Both of them right here. Come on, come on, come on. Come on the stage. Come on, come on.
my God. So they are the persons. Come on. Okay, fantastic. Wow. So these are the guys fighting on the street. Look at that. Thank you. So let's give a big applause for them. When it's all over, you can come and talk to them, see why they did it, what's their dream, how to make it happen. Please go ahead. Thank you. কারণ সম্মান তো কোনো আগে বা পরে থাকে না। এনসিপির আক্তার এবং যারা পরিচিত হলো ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের বীর হিসাবে সমগ্র পৃথিবীতে। আর মুরগি মিজানের সে ঘোড়ার ডিম গিয়ে পড়লো আওয়ামী লীগের ভার্জিনিয়ার প্রেসিডেন্ট জেডাই রাসেলের পিঠে, যে ডিম দেখা যায় না এবং এনসিপি কেও দেখা যায় নাই, দেখা গেল বিএনপিকে। গ্রেপ্তার হলো বিএনপির সদস্য। তো মিজানের মুরগির ডিম এবং আক্তারের ঘোড়ার ডিম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। আটককৃত ব্যক্তির নাম রিয়াজ রহমান হোসেন। স্থানীয় সময় শুক্রবার বেলা 2:30টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। আজ শনিবার প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ রিয়াজকে হাত কড়া পরিয়ে কারাগারে নিয়ে যায়, আর হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী। হাসপাতাল থেকে প্রথম আলোকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, আমাকে গালিগালাজ কেন করছেন? এ কথা বলতেই অতর্কিতে আমাকে মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারে। যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন, রিয়াজ আমাদের একজন কর্মী। আমি থানায় গিয়েছিলাম, কথা বলেছি, আশা করছি খুব দ্রুত সে ছাড়া পেয়ে যাবে। আপনারা কি বলতে পারবেন মুরগির ডিম আগে নাকি ঘোড়ার ডিম আগে? আপনারা ভাবতে থাকুন, চলুন দেখে আসি ডক্টর ইউনুস নিউ ইয়র্কের আন্তর্জাতিক সম্মেলনে কতটুকু গ্রহণযোগ্যতা নিয়ে আসলেন বাংলাদেশের জন্য। সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। এটা সম্ভব হয়েছে শান্তি রক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে। জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তি রক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে। আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা, সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর। জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে অবদানকারী তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত 43টি দেশে 63টি মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেছে। বসনিয়া থেকে শুরু করে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব মিশনে দায়িত্ব পালনকালে 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিজেদের জীবন বিসর্জন দিয়েছে।
আমরা আশা করি যে কোনো অবস্থায় নানা প্রতিকূলতা সত্ত্বেও জাতিসংঘের ভবিষ্যৎ শান্তিরক্ষী কার্যক্রমগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একইভাবে অবদান রাখার সুযোগ পাবে। মাননীয় সভাপতি, আমাদের সকলের বাসস্থান এই পৃথিবী বৈশ্বিক অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে আগ্রহী। জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ। এই গ্রীষ্মে সর্বকালের রেকর্ড ভঙ্গকারী তাপদাহ আমাদের জলবায়ুজনিত পরিবর্তনের কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের যা প্রয়োজন তা হলো জলবায়ু সম্পর্কিত ন্যায় বিচার, যাতে করে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যারা সংশ্লিষ্ট তাদের দায়বদ্ধ করা যায়। জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জীব বৈচিত্র্য হারিয়ে ফেলছি, প্যাথোজেনের পরিবর্তনের ফলে নতুন রোগ বাড়ছে, কৃষিক্ষেত্রে চাপ বাড়ছে ক্রমাগতভাবে, পানি সম্পদ ঝুঁকিতে ফেলছে আমাদের বাসযোগ্যতাকে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা আমাদের ক্ষতি করছে প্রতিনিয়ত। ঘূর্ণিঝড়ের সংখ্যা ও মাত্রা বৃদ্ধির কারণে যে ক্ষতি হচ্ছে তাকে উপেক্ষা করার সুযোগ নেই। ক্ষুদ্র কৃষক, প্রান্তিক পর্যায়ে জীবিকা অন্বেষণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মুখোমুখি হচ্ছে সবচেয়ে বেশি। আমি আজ এই বিশ্ব সভায় যখন কথা বলছি তখন বাংলাদেশের পূর্বাঞ্চলে 50 লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে। মহাসচিব গুতেরেস আমাদেরকে দেখিয়েছেন যে বিদ্যমান পরিক্রমা অব্যাহত থাকলে বিশ্বের গড় তাপমাত্রা 2.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকবে। তাই বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। এছাড়াও উদ্ভাবনী শক্তির প্রয়োগ, অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে আমাদের প্রয়োজন প্রযুক্তির সহজলভ্যতা, সক্ষমতা বৃদ্ধি। নির্দিষ্ট করে বললে আমাদের দরকার জীবন রক্ষাকারী প্রযুক্তি, বিশেষত কৃষি, পানি এবং জনস্বাস্থ্য খাতে, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবন এবং সমাধানসমূহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে রক্ষা করতে পারে। জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপৎভাবে কাজ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে। তা না হলে পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়ব আমরা। এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে 3-0 লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। তারা যেন এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে, যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে, যেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ এবং নতুন একতা। সামগ্রিকভাবে এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ ব্যবস্থা, জাতীয় আঞ্চলিক পর্যায়ে সরকারসমূহ
সকল ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি অংশীজন এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে। এই পদক্ষেপ একই সঙ্গে জলবায়ুর ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে এবং বাজার ব্যবস্থার মাধ্যমেই এই মীমাংসা হতে পারে। এ বিষয়ে আমি মহাসচিব গুতেরেসের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সভাপতি, বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। গণহত্যা মানবজাতির অবমাননা, কারণ মানবজাতি বিজ্ঞানের মাধ্যমে বাঁচার জন্য গবেষণা করে বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং ওষুধ আবিষ্কার করেছে। তাই হত্যা করে ক্ষমতায়ন মানব জাতিকে ঘোড়ার ডিমই তো দেবে, তাই না? মুরগি মিজানের পাওয়া ঘোড়ার ডিম বাংলাদেশের আওয়ামী লীগের সাংবাদিকের পিঠে পড়েছে যখন আতার ও তাসনিম যারা বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছালো আমেরিকা থেকে। তখন বিমানবন্দরে এনসিপির যে একটি অনুষ্ঠান ছিল, প্রেস ব্রিফিং, সেটিকে কেন্দ্র করে সাংবাদিকরা এখানে এসেছেন, গণমাধ্যমের সাংবাদিকরা। তাদের সঙ্গে আমরা দেখেছি কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এটি আমরা যেমনটি জানতে পেরেছি যে এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারা উত্তেজিত হয়ে কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে আসলে তারা হাত দিয়েছেন, সাংবাদিকের গায়ে হাত দিয়েছেন, এমন একটি ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটেছিল। যে সময় আসলে ঘটনা ঘটেছে সে সময় কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি সেখানে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি ব্রিফিং করছিলেন। তখন এনসিপি নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে সাংবাদিকরা তাদের গাড়ি বহরে তখন তারা তাদেরকে থামতে বলে যাতে এই ঘটনা না ঘটে। তখন কিন্তু তারা উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপরে গায়ে হাত তোলে এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাংলাদেশে জুলাই আন্দোলনের আগে যেসব জঙ্গি নাটক করে গণহত্যা দেখা যেত, 5ই আগস্ট 2024 পর আর সেই জঙ্গি দেখা যায় নাই। বাংলাদেশের জঙ্গি নাটক তাহলে কি আমেরিকাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর ভারতের দখলদারিত্ব ছিল? এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মুসলমানরা কেন 1971 সালে জঙ্গি ছিল না এবং কেন আওয়ামী লীগ শাসনের 16 বছরে হঠাৎ এই মুসলমানদের জঙ্গি বলা হলো? 1971-এ এই বাংলাদেশের মুসলমানরাই তো আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে জীবন দিয়েছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস, জাতীয় নির্বাচন অথবা রাজনৈতিক উত্তেজনার আগ মুহূর্তে
হঠাৎ দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি আস্তানার সন্ধান ও বড় হামলা নস্যাৎ করা হয়েছে এমন খবর প্রচার করা হতো। প্রেস ব্রিফিংগুলো ছিল প্রায় একই ভাষায়। বড় হামলার পরিকল্পনা ভেঙে পড়েছে, ষড়যন্ত্র ধ্বংস করা হয়েছে, জঙ্গিদের জাল উপড়ে ফেলা হয়েছে। অথচ 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এ পর্যন্ত দেশে কোনো বড় জঙ্গি হামলা, অভিযান বা জঙ্গি বিরোধী কোনো নাটক দেখা যায়নি। এই পরিস্থিতি এক জটিল প্রশ্নকে সামনে এনেছে, তা হলো এতদিন ধরে যাদের সক্রিয় জঙ্গি হিসেবে উপস্থাপন করা হচ্ছিল তারা হঠাৎ করে কোথায় গেল? আওয়ামী লীগ ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রীয় মদদে একের পর এক জঙ্গি নাটক মঞ্চস্থ করে। ওই আমলে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছিল যে বাংলাদেশ যেন জঙ্গির অভয়ারণ্য। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটনার ধারাবাহিকতা দেখলে জঙ্গি বিরোধী অভিযানের অসারতা ফুটে ওঠে। 2009 থেকে 2010 সালে জেএমবি ও হরকাতুল জিহাদের নামে প্রথম দফা গ্রেপ্তার অভিযান শুরু হয়। 2011 সালে রাজশাহী, দিনাজপুর ও ঢাকায় সংবাদ সম্মেলনে বিস্ফোরক উদ্ধার এবং 2013 সালে শাহবাগ হেফাজত উত্তাপের সময় নানা স্থানে নাটকীয় গ্রেপ্তার নির্দেশনা ছিল। 2014 থেকে 2016 সালের সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে অনেককে জঙ্গি সন্দেহে আটক করা হয়। ব্লগার হত্যাকাণ্ডের পর বিভিন্ন অভিযানে অনেককেই হত্যা করা হয় বন্দুকযুদ্ধে। 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর অনেক অপারেশন চালানো হয়, থান্ডারবোল্ট, শোলাকিয়া, সানডেভিল, ইগল হান্ট ইত্যাদি। 2016 থেকে 2019 সালের সময় সিলেটের শিববাড়ি, আশকোনা, কল্যাণপুর, গাজীপুর সহ জেলায় জেলায় অভিযানে অনেক তরুণকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়। কোভিড কালের বড় আকারের হামলার নাটক না থাকলেও গ্রেপ্তার অভিযান চালু ছিল, কারণ বাংলাদেশের হিন্দুরা তো ভারতে পালিয়ে গিয়েছিল আর জীবন দিয়েছিল যুদ্ধরত দেশে বাংলাদেশে মুসলমানরা। মুরগি মিজানের পাওয়া ঘোড়ার ডিম মানবতার অগ্রগতির পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আক্তার এবং যারাদের সামনে এগিয়ে যাবার এই হোক আগামী দিনের প্রতিশ্রুতি। ইসলামের অবমাননা শুধু দিবে ঘোড়ার ডিম। হিংসা আর মিথ্যাচার দিয়ে ক্ষমতা আগলে রাখলে সেটা ভোট দিয়ে গণতন্ত্র নয়, সেটা স্বৈরতন্ত্র হয়। যেমন নেতানিয়াহু ফ্লোটিলার জাহাজ বহরকে আক্রমণ করে কি পেল? নতুন আরো 45টি জাহাজ বহর তুরস্ক থেকে যাত্রা শুরু করেছে। ফ্লোটিলার ত্রাণ বহনকারী জাহাজে ছিল সাংবাদিক এবং মানবতা কর্মী। তারা যাচ্ছিল গাজায় ত্রাণ দিতে এবং ঔষধ সহায়তা দিতে গাজা মানুষকে। এই ফ্লোটিলা বহরে আটক হয়েছে বাংলাদেশের ফটো সাংবাদিক। কাতারে আক্রমণ করে নেতানিয়াহু কি পেল? ঘোড়ার ডিম। তাই ক্ষমা চেয়েছে। আর আমেরিকা ও ইউরোপের জনগণ হাজার হাজার জাহাজ নিয়ে গাজায় যাবার ইচ্ছা জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2রা অক্টোবর একটি ঐতিহাসিক মুহূর্তের জন্ম হল। মানবিক সহায়তাবাহী বেসামরিক জাহাজ মিকেনো প্রবেশ করল গাজার আঞ্চলিক জলে। ভেঙে দিল সেই নৌ অবরোধ যা গত 17 বছর ধরে ইসরায়েল চাপিয়ে রেখেছে। হাজারো ফিলিস্তিনি তখন তাকিয়েছিল স্ক্রিনে। এআইএস ট্র্যাকার দেখাচ্ছিল মিকেনো ধীরে ধীরে গাজার দিকে এগোচ্ছে, আর তাদের চোখে পানি জমছিল আশার আলো হয়ে। কিন্তু সকাল 8:21 হঠাৎ সিগন্যাল স্থির হয়ে যায়, রেডিও কলের কোনো জবাব নেই, লাইভ ক্যামেরাও বন্ধ হয়ে যায়। কিন্তু গাজার মানুষের কাছে সেই মানচিত্রের জমে যাওয়া বিন্দুটি ছিল অসাধারণ এক প্রতীক। ডক্টর হায়দার ঈদ, গাজার এক অধ্যাপক বলেন, ওই জাহাজের মানুষগুলো পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। খাদ্য আর ঔষধ নিয়ে তারা জীবন বাজি রেখেছে। এমনকি যদি ধরা পড়ে থাকে, ইতিহাসে তারা অবরোধ ভাঙা যোদ্ধা হিসেবে স্মরণীয় থাকবে।
মিকেনো এসেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হয়ে। প্রায় 40টি জাহাজে 500 যাত্রী, ডাক্তার, সংসদ সদস্য, জলবায়ু আন্দোলন কর্মী, আইনজীবী সবাই মিলে খাদ্য, পানি পরিশোধক ও ঔষধ নিয়ে যাত্রা করেছিল। সুমুদ শব্দটি আরবিতে অটলতা বা দৃঢ়তা বোঝায়। যাত্রীদের সংকল্পের সাথে সাথে এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ অবরোধে বেঁচে থাকা ফিলিস্তিনিদের অবিনশ্বর ধৈর্যের। বুধবার রাতে ইসরায়েল তাদের অভিযান শুরু করে। যুদ্ধজাহাজ ঘিরে ফেলে ফ্লোটিলাকে। লাউড স্পিকারে গর্জে ওঠে, ইঞ্জিন বন্ধ করো। অল্প সময় পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গকে ইসরায়েলি সৈন্যরা ঘিরে রেখেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য। আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর প্রাণঢালা অভিনন্দন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।